শক্ত করে পদচার হাত ধরেন, ক্ষীণ স্বরে বললেন, ঘরে আহো, পরে কইতেছে। কান্নার শব্দ ধীরে ধীরে কমে যাচ্ছে। নূরজাহান পদচাকে নিয়ে নিজের ঘরে ঢুকেন। আমি চেয়ার টেনে বসার জন্য প্রস্তুত হতেই নূরজাহান হই হই করে উঠলেন, তুই বইতাছিস কেন? আমির হকচকিয়ে যায়, বলেন, মানে? বউয়ের ধায় থাউন যাইব না, আইস কাল রাত্রে। মুসলমানদের কাল রাত্রে পালন করতে নেই, গুনাহগার হবেন, বলল পদ্মজা। তার মাথা নত। প্রথম দিন এসেই এই কথা বলা ঠিক হলো নাকি ভাবছে। মুখের ওপর কথা শুনে নূরজাহান কড়া চোখে তাকান। পদ্মজা দেখার পূর্বে সেকেন্ড কয়েকের মধ্যে চোখের দৃষ্টি শীতল করে নেন নূরজাহান। তারপর স্বাভাবিক কণ্ঠ, পদ্মজা নির্ভয়ে চোখ তুলে তাকালো, বলল, পাপ তো করতে নেই দাদু। জেনে শুনে ভুল রেওয়া সারা জীবন টেনে নেওয়া উচিত না। আমার কথা শুনে রাগ করবেন না। তুমি কি আজ আমার লাগে থাকতে চাইতেছ? নূরজাহানের কণ্ঠ গম্ভীর। এমন প্রশ্নে পদ্মজা ভয় পেয়ে যায় এবং লজ্জায় আরক্ত হয়ে ওঠে। আমতা আমতা করে বলল, না, তেমন কিছু না। পদ্মজা আর চোখে আমিরকে দেখে আবার চোখের দৃষ্টি নত করে ফেলল। আমির নূরজাহানকে জড়িয়ে ধরে বলল, আচ্ছা যাচ্ছি বুড়ি। এরপর পদ্মজার দিকে তাকিয়ে হাত নেড়ে কোমল কণ্ঠে বিদায় জানালো, আল্লাহ হাফেজ পদ্মবতী। পদ্মজা নতজানু অবস্থায় মাথা নাড়ল। আমির ঘর থেকে বেরিয়ে যায়। পদ্মজা ধীরে ধীরে মাথা উঁচু করে নূরজাহানকে দেখে। ঢোক গিলে বলে, রাগ করেছেন দাদু? নূরজাহান হাসলেন। পদ্মজার এক হাত ধরে বিছানার কাছে নিয়ে যান। বললেন, আমার বোনে তো ঠিক কথা কইছে, বুঝতে পারতাম কে রে? পদ্মজা স্বস্তির নিঃশ্বাস নিল। নূরজাহান বললেন, তুমি বউ, জ্যোৎস্নার মারে হাত দেওয়ানের কথা কইতেছি। আমি খেয়েছি দাদু, তখন খাওয়ালেন আম্মা। ব্যাগটা কই? ব্যাগটা খুললা লাল শাড়ি পরবা, সিঁদুর রঙেরটা পরবা। বলতে বলতে নূরজাহান ব্যাগ থেকে সিঁদুর রঙের শাড়ি বের করলেন। পদ্মজা দিকে এগিয়ে দিলেন। পদ্মজা হাত বাড়িয়ে নিল শাড়ি। জানতে চাইল, কোথায় পাল্টাবো? খাড়াও, দরজা লাগায় দেই, ঘরেই পাল্টাও। আমারও শর্মাইও না বইন, তোমার যা আমারও তা। পদ্মজা শাড়ি হাতে নিয়ে চারিপাশে চোখ ঘুরিয়ে বলল, পাল্টানোর মতো উপযুক্ত জায়গা খুঁজতে থাকে। পালঙ্কের পেছনে চোখ পড়ে। পদ্মজা সেদিকে গিয়ে শাড়ি পাল্টে নিল। এরপর নূরজাহানের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিল, দাদু, তখন কে গাচ্ছিল? নূরজাহান বিছানায় বসতে বসতে জবাব দেন, আমার খলিলের বড় স্যারের বউ। পদ্মজা দুই কদম এগিয়ে আসেন। আগ্রহ ভরে জানতে চায়, কেন কাঁদছিল? ওনাকে কি ঘরে আটকে রাখা হয়েছে? বউ, আমার ধারে বউ। পদ্মজা নূরজাহানের সামনে ঝুঁকে বসে। নূরজাহান বললেন, তোমার চাচা হৌরে বড় স্যারের বউ রুম্পার গত বৈশাখে মাথা খারাপ হইয়া গেছে। এরে ওরে মারতে আহে। কাউরে চিনে না, নিজের স্বামীরও চিনে না। আলমগীর তো এখন ঢাক ঠায়ে। আমির তো গ্রামে আইছে কয়েকদিন হইল। আলমগীর শহরে আমিরের কামড়া করতেছে। এর লাইগাই তো আলমগীর বিয়েতে আসিল না। রুম্পা তোমার হৌরির দানিয়ে মারতে আইছিল। এরপর আপনারা ঘরে আটকে রাখেন ওনাকে। হুট করে কেন এমন হলেন? পদ্মজা আটকে উঠে জিজ্ঞাসা করল। নূরজাহান এদিক ওদিক তাকিয়ে কি দেখলেন? এরপর সতর্কার সাথে ফিসফিসিয়ে বললেন, বাড়ির পেছনে বড় জংলা আছে, দোষী জায়গা, ভুলেও ওইখানে যাইও না। রুম্পা শনিবার ভর দুপুরে গেছিল। এর পরদিন জ্বর উড়ে আর এমন পাগল হইয়া যায়। এইগুলো তেনাদের কাজ, রাতের নাম লওন নাই। তুমি মাসাল্লাহ চাঁদের টুকরা, বলেও ওইদিক যাইও না, ক্ষতি হইব। নূরজাহানের এমন কথা শুনে পদ্মজার গায়ের পশম দাঁড়িয়ে ওঠে। মনে মনে ভাবে, অবিশ্বাস্য, ভয় পেয়ে কারো মাথা খারাপ হয়ে যায়। পদ্মজা উস্কুক হয়ে জিজ্ঞেস করে, উনাকে ডাক্তার দেখা হয়েছে? হ, দেহল হইছে, শহরে 2 বার লইয়া গেছে। কবিরা যাইলো, কেউই ভালো করে দিতে পারে নাই। আচ্ছা, এইসব কথা বাদ দাও এখন। এই বাড়িতে যখন বউ হইয়া আইসো সবই জানবা। খালি বাইরে কইও না এই খবর, গ্রামে কেউ জানে না। রাইত হইছে, ঘুমাও। নূরজাহান শুতে শুতে বললেন, শোনো, জামাইয়ের কাছে কইলাম যাইবা না। না না, যাবো না। বুঝলা বইন, তোমার দাদা হৌরে বিয়ার প্রথম রাইতে লুকাইয়া আমার তুইলা নিজের ঘরে লইয়া গেছিল। আন্তে সেবা কইরা ভোর রাইতে পাড়াইয়া দিছিল। আমি ছোট আছিলাম, তাই ডরে কইজে শুকাই গেছিল। বলতে বলতে নূরজাহান জোরে হেসে ওঠেন। পদ্মজা মৃদু করে হাসেন। নূরজাহান ডান দিকে কাঁধ হয়ে শুয়ে পড়েন। পদ্মজা ধীরে ধীরে এক কোণে কাচুমাচু হয়ে শুয়ে পড়ে। কি অদ্ভুত সব! সাধারণত বিয়েতে রাতে নতুন বউরা ঘুমানোর সুযোগ পায় না। জামাইয়ের বাড়ির মানুষরা সারাক্ষণ ভিড় করে ঘেঁষে থাকে। পদ্মজা দীর্ঘশ্বাস ছাড়ল। হারিকেনে আগুন নিভু নিভু করে জ্বলছে। নিভে যাবে যে কোনো মুহূর্তে। কেটে যায় অনেকক্ষণ, ঘুম আসছে না। দেহ অচেনা অনুভূতিতে ছেয়ে যাচ্ছে। আচমকা পদ্মজা ভ্রু কুঁচকে ফেলে। কান খাড়া করে ভালো করে শোনার চেষ্টা করেন। আবার কাঁদছে। রুম্পা মিনমিনিয়ে কাঁদছে। পদ্মজা স্পষ্ট শুনতে পাচ্ছে। সে ধরপড়িয়ে উঠে বসেন। সাথে সাথে নূরজাহান পদ্মজার দিকে ফিরে তাকান। জানতে চাইছেন, ডরাইছো? উনি আবার কাঁদছেন। সারা বেলায় কান্দে। ওই সময় কান্দিও না, ঘুমাইয়া পড়ো। পদ্মজা উসখুস করতে করতে শুয়ে পড়ল। হারিকেন নিভে যায়। নূরজাহান ঘুমে তলিয়ে যান। নাক ডাকছেন তিনি। নাক ডাকার তীব্রতা অনেক, যা পদ্মজাকে বিরক্ত করে তোলে। পদ্মজা ঘুমানোর চেষ্টা করে। হাজার ভাবনার ভিড়ে একসময় ঘুমিয়ে পড়েন। শেষ রাতে ঘুমের ঘোরে অনুভব করে
হাঁটুতে কারো হাতের ছোঁয়া। পদ্মজা চোখ খুলে, মুখের সামনে কেউ ঝুঁকে রয়েছে। পদ্মজা ধরফড়িয়ে উঠে চিৎকার করে উঠল, কে? সঙ্গে সঙ্গে পুরুষ অবয়বটি ছুটে বেরিয়ে যায়। পদ্মজা কাঁপতে থাকলো, শরীর বেয়ে ঘাম ছুটছে, ভয়ের টোট শুকিয়ে কাত। সে নূরজাহানকে ভয়ার্ত স্বরে ডাকলো, দাদু দাদু। নূরজাহান একটু নড়ে আবার ঘুমিয়ে পড়েন। পদ্মজা আর ডাকলো না। সে ঘন ঘন নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করে। তার চোখের দৃষ্টি দরজার বাইরে, মস্তিষ্ক ভাবছে, দরজা তো লাগানো ছিল, বাইরে থেকে কেউ কিভাবে ঢুকলো? নাকি এর মাঝে দাদু টয়লেটে গিয়েছিলেন? পদ্মজা বুক খাপড়ে ওঠানামা করছে। সে জিহ্বা দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে নিল। একটু ভয় ভয় করছে। কি এসেছিল? এভাবে গায়ে হাত দিচ্ছিল কেন? পদ্মজার চোখ খিচে ছি বলে আগন্তুকের দৃষ্টি ঘৃণা প্রকাশ করে। বাকি রাতটুকু আর ঘুম হলো না তার। ভয়টা কমেছে। এই জায়গায় পূর্ণা থাকলে হয়তো পুরো বাড়ি চেঁচিয়ে মাথায় তুলে ফেলতো। পদ্মজা মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করে, এরকম ঘটনা পূর্ণার জীবনে যেন না আসে। একদম গুড়িয়ে যাবে, উঠে দাঁড়াতে পারবে না। পূর্ণার কথা মনে পড়তেই পদ্মজা বুকটা ফুফু করে উঠল, কান্না পায়। অন্যদিন পাশে পূর্ণা থাকে, আজ নেই। ফজরে আজান পড়তেই নূরজাহানের চোখ খুললেন। বিছানা থেকে নেমে পদ্মজাকে জায়নামাজে দাঁড়ালো মাত্র। তিনি প্রশ্ন করলেন, অজু করলা কই? জি, কলপারে। চিনছো কেমনে? পদ্মজা হাসলো, বলল, খুঁজে বের করেছি। নূরজাহান চোখ মুখ শক্ত করে বললেন, নতুন বউ রাতের বেলা একা ঘোরাঘুরি কইরা কল খোঁজার কি দরকার ছিল? আমারও ডাকতে পারতাম। পদ্মজা মাথা নত করে অপরাধী স্বরে বলল, ক্ষমা করবেন দাদু। কি কাল আইসে হইল? আচ্ছা পড়ো, এখন নামাজ পড়ো। নূরজাহান অসন্তুষ্ট ভাব নিয়ে ঘর থেকে বেরিয়ে যান। পদ্মজার দুই চোখে ছলছল করে ওঠে। যখন টের পেল এক্ষুনি সে কেঁদে দিবে, দ্রুত ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখ মুছে জল। এরপর নামাজে মন দিল। পদ্মজাকে কাতান শাড়ি পরানো হয়েছে। বৌভাতের অনুষ্ঠান চলছে। সে এক বিশাল আয়োজন। বিয়ের চেয়েও বড় বৌভাতের অনুষ্ঠান হচ্ছে। আনন্দপুরের বাইরে থেকেও মানুষ আসছে পদ্মজাকে দেখার জন্য। আটপাড়ার প্রতিটি ঘরের মানুষ তো আছেই। পদ্মজার চারপাশে মানুষের গিজগিজ। রাতে ঘুম হয়নি, পরনে ভরি শাড়ি, গহনা। এত মানুষ চারদিকে, সব মিলিয়ে পদ্মজা নাজেহাল অবস্থা। মাথা নত করে বসে আছে। আপা? পূর্ণার কণ্ঠে শুনে মুহূর্তে পদ্মজার ক্লান্তি উড়ে যায়। চকিত চোখ তুলে তাকায়। পূর্ণা প্রেমাপ্রান্ত ঝাঁপিয়ে পড়ে পদ্মজার উপর। পূর্ণা আওয়াজ করে কেঁদে উঠে বলল, রাতে আমার ঘুম হয়নি আপা। পদ্মজার গলা জ্বলছে। পূর্ণা প্রান্তকে দুই হাতে জড়িয়ে ধরে চাপা কষ্টে বলল, আমার ঘুম হয়নি বল। আপা চল, বাড়ি চল। কাল যাইব, আজ না। এখন পদ্মজা আমরার বাড়ি ছেড়ি, লাবণ্য বলল। সে সবে মাত্র এই ঘরে ঢুকলো। পদ্মজার জন্য খাবার নেই। পূর্ণা রাগ নিয়ে বলল, আমার বোন, আমি নিয়ে যাব। আমাদের আপা, আমরা নিয়ে যেতে এসেছি, বলল প্রান্ত। রানী প্রান্তর কান টেনে ধরে বলল, পেকে গেছিস তাই না? ছাড়ো রানী আপা, ব্যথা পাচ্ছি। ওরে মা, তুই শুদ্ধ ভাষা শিক্ষা লাইছস? রানী অবাক হয়ে জানতে চাইল। প্রান্ত অভিজ্ঞদের মতন হেসে বলল, ইয়েস। যারা যারা প্রান্তকে চিনে সবার চোখ কোঠর থেকে বেরিয়ে আসতে চাইল। প্রান্ত একটি ইংরেজি শব্দ বলেনি, সে মাত্র এখন বজ্রপাত ঘটালো। রানী চোখে মুখে বিষময় ভরে রেখে বলল, এই মুন্না না অন্য কেউ? আমি মুন্না না, আমি প্রান্ত, প্রান্ত মোড়ল। প্রান্তের বলার ভঙ্গি দেখে সবাই হেসে উঠল। পদ্মজা হাসতে হাসতে রানীকে বলল, প্রান্ত অনেকগুলো ইংরেজি শিখেছে। বউ মানুষ কেমনে দাঁত বাইর করে হাসতেছে দেখছো? বেহায়া বউ সেরি। কথাটি পাশে দরজা থেকে কেউ একজন বলল। অন্য কেউ শুনতে না পেলেও পদ্মজা শুনতে পেল। সে সেদিকে তাকালো। অল্প বয়সী দুজন মহিলা এমনভাবে তাকিয়ে আছে যেন পদ্মজা চোখ দিয়ে গিলে খাবে। পদ্মজা তাদের উদ্দেশ্যে হাসেন। পদ্মজার হাসি দেখে দুজন মহিলা থতমত খেয়ে গেল। দুজন চাওয়াচাওয়ি করে আবার পদ্মজার দিকে তাকালো। পদ্মজা ততক্ষণে চোখ সরিয়ে নিয়েছে। অতিথি আপ্যায়ন চলছে ধুমধামে। রমেশ আলী, কামরুল, রজব সবাই উপস্থিত হয়েছে। খাওয়া শেষে তারা আড্ডা শুরু করে দিল। রমেশ বললেন, মঞ্জুর স্যারা, জলিল সহিত এরা কি হয়েছে? কামরুল দাঁতের ফাঁক থেকে যত্ন করে গরুর মাংস বের করে। এরপর উত্তর দেন, না হাহে নাই। সেই দিন সৈয়দের বাপে আমার কাছে গেছিল। কেন গেছিল? সৈয়দের যাতে মাতব্বরের হাত থেকে বাঁচিয়ে দেয়। হেরা এখন কই? আছে কোনো হানে, কয়দিন পর পরে উধাও হইয়া যায়। এখন স্যারেরা দায় দায়িত্ব নাই, বুঝলা? আমার যখন 10 বছর, তখন খেতে কাজ কইরা খাইতাম। কামরুল যে কথা উপেক্ষা করে রমি জন্য প্রসঙ্গে তুললেন। ক্ষমতা যার বেশি, হ্যার সুখ বেশি। আমার মাইয়ারা নির্দোষ আসিল, তবুও কেমনটা করছিল সবাই। আজ মাতবরে স্যারা বইলা কিছুই এলো না, বদলা আমরা বিয়া খাইতে আইছি। রমেশ অসহায় মুখখানা দেখে কামরুল, রজব মালে খো খো করে হেসে উঠলেন। রমেশের দৃষ্টি স্থির। পেট ভরে খাওয়ার লোভে এখানে এসেছেন তিনি, নয়তো এখানে আসার কথা চিন্তাও গেছিল না। পদ্মজা কিছুতে খেতে পারছে না, অথচ ক্ষুধায় পেট চোচো পড়ছে। চোখের সামনে এত মানুষ থাকলে কি খাওয়া যায়? পুরোনো ব্যাপারটা ধরে ফেলে লাবণ্যকে বলল। লাবণ্য সবাইকে বেরিয়ে যেতে বলল। কেউ শুনল না। সেই ফারিনা বেগমকে নিয়ে আসে। ফারিনা বেগমকে সবাইকে বের করে দেয়। দরজা ভিজে দেন। ঘরে শুধু রানী, লাবণ্য, পদ্মজা, প্রেমা, পূর্ণা এবং প্রান্ত। পদ্মজা খাওয়ার জন্য প্রস্তুত হয়। পূর্ণা বলে, আপা আমি তোমাকে খাইয়ে দেই।
পদ্মজা অবাক হয়ে তাকালো, ঠোঁট ফুটে মিষ্টি হাসি। পূর্ণা অনুভূতির অপেক্ষা না করে এক লোকমা ভাত বাড়িয়ে দিল। পদ্মজা দুই চোখ ছলছল করে ওঠে। পূর্ণা কখনো খাইয়ে দেয়নি, এই প্রথম খাওয়াতে চাইছে। পদ্মজা হাঁ করে। লাবণ্য হেসে বলল, আমার এমন একটা বোন যদি থাকতো। আমি তোর বোন না, বলল রানী। লাবণ্য চোখ মুখ শক্ত করে বলল, জীবনে খাইয়ে দিছিস? আর বোন কইতে আইসস যে? তুই খাইয়ে দিছিস? পূর্ণা একটু ছোট, তুইও তো ছোট। আগে পদ্মজা খাওয়াইছে, এরপর পূর্ণা। আচ্ছা ভাত লইয়া আয়, খাওয়াই দিমু, রানী বলল। এখন পেট ভরা? হ, এখন তো তোর পেট নাক সবই ভরা থাকবো। তুই বলে ঝগড়া দেখে পূর্ণা পদ্মজা হাসে, কি মিষ্টি দুজন, ঝগড়াতেও যেন ভালোবাসা রয়েছে। লাবণ্যর চেয়ে রানী বেশি সুন্দর, তবে লাবণ্যকে দেখলে বেশি মায়া লাগে। লাবণ্য যে রাগী দেখলেই বোঝা যায়। গতকাল কি রাগটাই না দেখালো। ঘরে ঢুকলো আমির। আমিরকে দেখে এই পদ্মজা সংকুচিত হয়ে গেল। রানী প্রশ্ন করলো, এইখানে কি দাদা ভাই? পদ্মজাকে নিয়ে যেতে হবে, ও খাচ্ছেন। আচ্ছা, খাওয়া শেষ হলে নিয়ে যাব। বলতে বলতে আমির পদ্মজার সামনে বসলো। লাবণ্য জিজ্ঞেস করলো, কই নিয়ে যাবা? আম্মার ঘরে। কেন? আম্মা বলছে নিয়ে যেতে। আম্মা একটু আগেই দেখে গেল। আমির হকচকিয়ে গেল। আমতা আমতা করে বলল, ও তাই নাকি? রানী তীক্ষ্ণ দৃষ্টিতে আমিরকে পরখ করে নিয়ে বলল, দা ভাই মিথ্যা বলছে কেন? মিথ্যা? অসম্ভব। আম্মা না দাদু বলছে নিয়ে যেতে। এই তোরা যা তো, তোদের বান্ধবীরা আসছে, যা। হুদাই ঘ্যান ঘ্যান শুরু করছিস। লাবণ্য কথায় বাড়াতে চাচ্ছিল, রানী টেনে নিয়ে যায়। প্রেমা প্রান্ত বেরিয়ে যায়। তারা বাড়ি থেকে পরিকল্পনা করে এসেছে, একসাথে পুরো হাওলাদার বাড়ি ঘুরে দেখবে। পূর্ণা খাইয়ে দিচ্ছে। পদ্মজা আমিরের উপস্থিতি বিব্রত হয়ে উঠেছে, খাবার চিবোতে পারছে না। আমির পদ্মজাকে বলল, বড়ভাবেই বলল, রাতে নাকি ঘুমাও নেই। না, হ্যাঁ আসলে ঘুম আসেনি। ঘুমাবে এখন? না না। কি বলছেন, বাড়ি ভর্তি মানুষ। পদ্মজা দ্রুত বলল, আমিরের চোখের দিকে তাকিয়ে। কথা শেষ হতেই চোখ নামিয়ে নিল। আমির বলল, আচ্ছা খাও, আমি আসছি। আপনি কি রাতে দাদুর ঘরে এসেছিলেন? আমি চলে যাওয়ার জন্য দাঁড়িয়েছিল। এই কথা শুনে চমকে তাকালো। পদ্মজার দিকে ঝুঁকে জানতে চাইল, কেন, কেউ এসেছিল তোমার ঘরে? আমি এমন ছটফটানি দেখে পদ্মজা খুব অবাক হয়েছে। সে অবাক চোখে তাকিয়ে বলল, হ্যাঁ এসেছিলাম শেষ রাত্রিরে। আচ্ছা বলেই হন্তদত্ত হয়ে বেরিয়ে গেল আমির। পদ্মজা পিছনে ডাকলো, শুনল না আমির। হুট করে আমিরের পরিবর্তন পদ্মজাকে ভাবাতে লাগলো।